চলছে আগস্ট মাস, আগস্টের দ্বিতীয় পক্ষ। প্রাত্যহিকের বিষয় মিথ্যে কথা। আজকের প্রথম চিঠি লিখছেন জাহানারা খাতুন, মানিকপুর হুগলি। হ্যাঁ, মানিকপুর হুগলি থেকে জাহানারা খাতুন। রাজসভায় চলছে মিথ্যে কথার প্রতিযোগিতা। যিনি জয়ী হবেন তিনি পাবেন 100 স্বর্ণমুদ্রা। শর্ত একটাই, কাহিনী যতই মিথ্যা হোক না কেন কিছুতেই বলা যাবে না ইহা মিথ্যা। তাহলেই জরিমানা দিতে হবে 100 তাম্রমুদ্রা। সভা ভরে গেল কত হাতি গণ্ডার বধের গৌরবে। ইনি মারেন 2টি ব্যাঘ্র তো উনি মারেন 10টি ব্যাঘ্র। সেমিফাইনালে উঠল 3 মিথ্যুক। প্রথমজন বলে, আমি হলাম কুবেরের আশীর্বাদ ধন্য উত্তরসূরি। তখন হিমালয় ছিল স্বর্ণ পর্বত, পুরোটাই আমাদের। কি যে ঘটল, পাথরে পরিণত হলো হিমালয়। না হলে কি আর সামান্য 100 স্বর্ণমুদ্রার জন্য এখানে আসতে হয় আমাকে? এবার এলেন দ্বিতীয় অনৃতভাষী। তিনি বললেন, আমরা হলাম আলাদিনের বংশধর, জিনের মালিক। আমরা যেখানে খুশি যেতাম, যা খুশি খেতাম, আমাদের ছিল অগাধ ঐশ্বর্য। হঠাৎ জিনের প্রদীপ গেল ভেঙে, সেই থেকে আমাদের এই দুরবস্থা। এবার পালা তৃতীয় মিথ্যকের। সে ছিল আদি ও অকৃত্রিম বাঙালি। বেচারা নিজেই কবুল করে, আমি হলাম গরিব হাওয়াতে গলের ছেলে। একদিন মোট বইতে গিয়ে রাস্তায় পড়ে মাথা গেল ফেটে। রক্ত বন্ধ করতে মাথায় ধুলো দিলাম মুঠো মুঠো। রক্ত তো বন্ধ হলো, এদিকে ধুলোয় যে ছিল শিমুল বীজ, তা অঙ্কুরিত হয়ে মাথায় গজালো শিমুল গাছ। অচিরেই তাতে ফলল তুলো, লাল লাল তুলো। সে তুলোর কি চাহিদা, বিক্রিও করলাম দেদার। অনেকে তো ধারেই নিয়ে গেল। এই এই যেমন মহারাজ, এরা দুজনেই অধমর্ণ। প্রত্যেকের কাছে পাবো 500 তাম্রমুদ্রা। শোনা মাত্রই দুজনে বলে উঠল, এ মিথ্যা, মিথ্যা, একেবারে মিথ্যা। ব্যাস, কি আর হবে? সেমিফাইনালে উঠেও দুজনে গোহারা হেরে গেল। বলেই ফেলল ইহা মিথ্যা। নিয়ম অনুযায়ী 100 করে তাম্রমুদ্রা ফেলতে হলো। জয়ী হলো সেই বঙ্গ সন্তানটি। হেরো দুজন বলা বলি করে, কেমন লাভ করলাম? ইহা মিথ্যা না বললে তো দিতে হতো 500 মুদ্রা। গল্পটি বলেছিলেন আমাদের স্যার। ব্যাখ্যা করেন, মিথ্যা কথাও অনেক সময় বুদ্ধিদীপ্তির পরিচায়ক। জাহানারা খাতুন, মানিকপুর হুগলি থেকে। সুপ্রভা প্রধানের চিঠি পড়ব এবারে গ্রাম রাজরাজেশ্বরপুর, দক্ষিণ 24 পরগনা থেকে। গোছগাছ শুরু হয়েছে গত 2 দিন ধরে। নিরুপমার মনে ভীষণ আনন্দ। প্রায় 2 মাসের এক টানা কঠিন লড়াই শেষে আজ সে সত্যি সত্যি নিজের বাড়ি ফিরবে। খুশির আনন্দে বারবার অনিন্দকে জিজ্ঞেস করছিল কখন তাকে হাসপাতাল থেকে ছাড়বে। এদিকে মিথ্যের কঠোর বর্মের আড়ালে সত্যকে লুকিয়ে অনিন্দ সামান্য বাঁকা ঠোঁটের মিথ্যে হাসির ছলে বলে ওঠে, এই তো একটু পরেই বেরোব। আনন্দে খুশিতে নিরুপমার 2 চোখ চকচক করে ওঠে। এখানে তার একদম ভালো লাগে না। প্রতিনিয়ত ওষুধ, কেমো, টেস্ট, হাসপাতালের শ্বাস বন্ধ করা পরিবেশ, ডাক্তার নার্সদের রুটিন মাফিক মনিটরিং তার ভীষণ অসহ্য লাগে। ডাক্তারবাবুরা নাকি বলেছে হাসপাতালের গণ্ডির মধ্যে আর তাকে থাকতে হবে না। এখন তার বাড়ি যাবার সময় হয়ে গেছে, তাকে আর কেউ আটকাবে না। আরও বলেছে এতদিন সে ডাক্তার নার্সদের কথায় যা যা খেত, এখন থেকে তার আর না খেলেও চলবে। এখন তার মন যা চায় সে সব কিছু খেতে পারবে। কি ভীষণ মজা! কতদিন সে ভালো করে খায়নি ডাল চচ্চড়ি, তেঁতুল গোলা, পান্তা ভাত, দুপুরবেলায় নিভু নিভু উনুনে বসিয়ে মাখা মাখা টক, উফ, আরও কত কি!
ফিরে গিয়ে এবার সে সব খাবে, আর তার কোনো বাধা নেই। ওদিকে হাসপাতালের ব্যালকনির সরু গলিটার একধারে বসে অনিন্দ তখন দু হাঁটু মুড়ে হাউ হাউ করে কাঁদছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, এতদিনের সাথীকে যে কোনো সময় চিরবিদায় দিতে হবে। তবুও চরম মিথ্যার আশ্রয় নিয়ে নিরুপমাকে সে বলেছে সে এখন সুস্থ, ডাক্তার তাকে ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু সে ছুটি যে পৃথিবী থেকে চিরদিনের ছুটি, তা সে কি করেই বা বলবে নিরুপমাকে। এদিকে অনিন্দ বুঝে উঠতে পারে না কি করে সে নিরুপমাকে শেষ কটা দিন আনন্দ হাসির ছলে বাঁচিয়ে রাখবে। আজ যে সে নিজেই দুঃখের অসীম যন্ত্রণায় ক্লিষ্ট। তবুও চোখ মুছে নিজেকে তৈরি করে, মনে মনে শপথ নেয় যত কষ্টই হোক না, যতদিন নিরুপমা বাঁচবে সে তার মিথ্যার জালে সত্যকে বেঁধে রাখবে। যাবার বেলায় না হয় মিথ্যে আনন্দটুকুই থাক। এই মিথ্যে যদি তার শ্বাসবায়ুকে আর কিছুদিন চালিত করে তবে তাই হোক। সত্য যে বড় নির্মম, তাই আজ তার কাছে মিথ্যাই চরম ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। নইলে যে হারিয়ে যাবে তার এতদিনের সুখ দুঃখের একান্ত সাথী। থাক, মিথ্যাই থাক সত্য হয়ে। রাজরাজেশ্বরপুর, দক্ষিণ 24 পরগনা থেকে লিখলেন সুপ্রভা প্রধান। রাখালের গল্প তোমার মনে আছে প্রাত্যহিকী? হ্যাঁ, সেই রাখালের গল্প মনে করিয়ে দিচ্ছেন সমাদৃতা পারিয়া, বুড়াই, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রাত্যহিকী, সেই রাখালের গল্প তোমার মনে আছে? গরুর পালে বাঘ পড়েছে বলে রোজ মিথ্যে চিৎকারে যে লোক জড়ো করত। কিংবা সেই শেয়ালের গল্প মনে আছে যে অসতর্ক হয়ে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, তারপর নিজের প্রাণ বাঁচাতে ডাহা মিথ্যে বলেছিল ছাগলকে কুয়োর জল ভীষণ মিষ্টি এ কথা বলে। অথবা একরত্তি সেই পুঁচকে খরগোশকে মনে আছে যে বনের রাজা সিংহকে পর্যন্ত মিথ্যে কথা বলে কুয়োর কাছে নিয়ে গিয়ে কুপকাত করেছিল। এই তিনটে গল্পে মিথ্যে কথার মাত্রা 3 রকম। প্রথম গল্পে নিছক তামাশা করার জন্য মিথ্যে বলে রাখাল নিজের বোকামিতেই প্রাণ হারিয়েছিল। দ্বিতীয় গল্পটি উপস্থিত বুদ্ধির চেয়েও ধূর্ত বুদ্ধি দিয়ে শেয়ালের প্রাণ রক্ষা। আর শেষ গল্পে খুদে খরগোশ মিথ্যের আশ্রয় নিয়ে সিংহের হাত থেকে বনের সমস্ত প্রাণীকে রক্ষা করেছিল। মিথ্যে বলা তাই সব ক্ষেত্রে দোষের নয়, অন্তত শেষ গল্পটি আমাদের সেরকম শিক্ষাই দেয়। বৃহত্তর উদ্দেশ্যের প্রয়োজনে সত্য থেকে বিচ্যুত হওয়া নিন্দনীয় হতে পারে না, কিন্তু আমরা যেন সব সময় মনে রাখি ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে মিথ্যে কথা বলা অন্যায়। এমনকি নিজের ফাঁক ও ফাঁকিকে আড়াল করার জন্য মিথ্যের আশ্রয় নেওয়া অনুচিত। যে ব্যক্তি রাজাকে উলঙ্গ দেখেও তিনি অতীব সূক্ষ্ম ও মিহি কাপড় পরে আছেন যা সাধারণের চোখে দৃশ্যমান নয়, এমন কথা বলে জনসমক্ষে এ কথা সোচ্চারে বলে থাকে, সে শুধু নির্থুক নয়, নির্ভেজাল এক স্তাবকও। ধূর্ত ও মিথ্যাবাদীর পাশাপাশি তার থেকেও শতহস্ত দূরত্ব বজায় রাখা শ্রেয়। আবার আমাদের কিছু কিছু বিশ্বাসের শিকড় অনেক গভীর পর্যন্ত চলে যায়। সে বিশ্বাস কোনো কারণে টাল খেলে আমরা বিহ্বল হয়ে পড়ি। মনে ভাবি
এমন মিথ্যেও যেন সত্যি হয় শেষ পর্যন্ত। যেমন পাই গভীর ঈশ্বর বিশ্বাসী রজনীকান্তের গানে, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সব মিছে কথা, ভাবিতে যে ব্যথা, বড় বাজে প্রভু মরমে। সমাদৃতা পারিয়া, বোরাই, পশ্চিম মেদিনীপুর থেকে। সুব্রত দেব চিঠি লিখছেন চন্দননগর, হুগলি থেকে। তোমার এই পক্ষে লিখতে গিয়ে বাবার একটা কথা মনে পড়ছে। অহেতুক অসত্য বলবে না, সত্যের জোর অনেক, সত্য ভাষণ মনকে অমল রাখে। বাবা আরো বলতেন, মিথ্যা কথার আয়ু অনেক, এক মিথ্যা ঢাকতে আরেক আবার তা চাপা দিতে নতুন একটা, এভাবে মিথ্যা কথার সংখ্যা বেড়েই চলে। এক সময় সত্য প্রকাশিত হয়, তখন তিনি সকলের কাছে মিথ্যেবাদী রূপে প্রতিপন্ন হন। তাই জীবনের মন্ত্র হওয়া উচিত সত্যম শিবম সুন্দরম। তবু প্রাত্যহিকে জীবন এক লম্বা সফর। দীর্ঘই চলার পথে প্রতিটি মানুষকে নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাইয়ের মুখোমুখি হতে হয়। মুখোমুখি হতে হয় বিচিত্র সব অভিজ্ঞতার। মনে পড়ছে একটা পরিবারের কথা। মা বাবা বেঁচে, বাবা অসুস্থ, শয্যাশায়ী। এরই মাঝে শ্বশুর বাড়িতে দুর্ঘটনায় মেয়ের মৃত্যু। বাবা বারবার জানতে চেয়েছে ছেলের কাছে, ছেলের মায়ের কাছে, মামুনি আসে না কেন, কেন আসে না মামুনি, ওকে দেখবো তো। স্ত্রী পুত্র তারা বুকে পাথর চাপা দিয়ে বলেছে, আসবে আসবে, রোজ ফোনে খবর নেয়। এ মিথ্যে ভাষণ হয়তো তাকে চরম কষ্ট পাওয়া থেকে বিরত রেখেছিল। তাই মিথ্যা কথার ভালো মন্দ উভয় দিকই আছে। আমরা অনেক সময় মিথ্যের আশ্রয় নিই, তা কখনো ভয়ে, কখনো অন্যকে বিপদে ফেলতে, কখনো আবার নিছক মজা করতে। চারিত্রিকভাবে দৃঢ় একজন মানুষ জানে সত্য মিথ্যার সঠিক প্রয়োগ। আড্ডায় অবাস্তব আজগুবি গল্প তো আসলে এক ধরনের মিথ্যাই, তবু তা আনন্দদায়ক। আসল উদ্দেশ্য হওয়া উচিত সুন্দরের সাধনা। সেজন্য মিথ্যার আশ্রয় নেওয়া অন্যায় নয়। শেষ করার আগে মনে পড়ছে ও হেনরির বিখ্যাত গল্প দ্য লাস্ট লিফ বা শেষ পাতা। জনসি মৃত্যুশয্যায়, জানালা দিয়ে তাকিয়ে গাছের দিকে। আইভিলতার শেষ পাতাটি তখনও আছে, ওটি ঝরে গেলে সেও চলে যাবে। সে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি। পরের দিন তার বন্ধু সু জানলা খুলে দেখায় ওই ঝড়েও শেষ পাতাটি ঝরে যায়নি। জনসে বাঁচার প্রেরণা পায়। আসলে পাতাটি ছিল পড়শি শিল্পী মিস্টার বেহারম্যানের আঁকা অন্যতম মাস্টারপিস। এই মিথ্যে পাতার চেয়ে সত্য কি কিছু হতে পারে? তাই সুন্দরের জন্য মিথ্যার আশ্রয়, মিথ্যা কথন আমাদের সকলেরই কাম্য। সুব্রত দেব, চন্দননগর, হুগলি থেকে। দিলীপ কুমার চন্দ্র চিঠি লিখছেন পোদ্দার পাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের গ্রামের প্রাণ চঞ্চল ছেলে সুমন সেনাবাহিনীতে চাকরি পায়। সুমনের বাবা কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। তার মা ও সদ্য বিবাহিতা স্ত্রী গ্রামে থাকে।
যুদ্ধের সময় কর্তব্য পালন করতে গিয়ে সুমন শহীদ হয়, এমনকি তার দেহও আর পাওয়া যায়নি। তার বাড়িতে খবর দেওয়ার জন্য এক বাঙালি জওয়ান বিধান গ্রামে আসে। সুমনের বৃদ্ধা মায়ের দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ, অনেক বয়স হয়েছে। তিনি ফৌজের পোশাকে বিধানকে দেখে তার ছেলে সুমন ভাবেন। গায়ে হাত বুলিয়ে বড় মমতার সঙ্গে আদর করেন। বিধান সুমনের স্ত্রীকে সব কথা বলতে পারলেও তার বৃদ্ধা মাকে এমন মর্মান্তিক দুঃসংবাদ দিতে পারে না। দিন কয়েক সুমনের বাড়িতে থেকে মিথ্যে সুমনের অভিনয় করে বিধান প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছিল, কিন্তু করার তো কিছু ছিল না। একদিন মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়ল এবং কথা দিল 6 মাসের মধ্যে আবার আসবে। বিধান এসেছিল, তখন সুমনের মা মৃত্যুশয্যায়। দিন কয়েক ছেলের মতো তাকে সেবা করার পর পরম নিশ্চিন্তে বিধানের কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রাদ্ধ শান্তি চুকিয়ে সুমনের স্ত্রীর কাছে বিদায় চাইতে আসে বিধান। সুমনের স্ত্রী বলে, তুমি মাকে সন্তানের দুঃখ জানতে দাওনি, তাই বলি তুমি বারবার এসো এখানে। সেদিন ছিল রাখি পূর্ণিমা। রাখি বেঁধে সে ভাইকে বিদায় জানালো। মিথ্যা পরিচয় কখন যেন সত্যি হয়েছিল। প্রতি বছর রাখি বন্ধন ও ভ্রাতৃদ্বিতীয়ার দিন ভাই বোনের মহান মিলনে পবিত্র স্বর্গ নেমে আসে এই মাটির ঘরে। দুঃখের সংসারে সেই মিথ্যেটাই এখন আসল সত্য। সকলেই ভাই বোনের এই মধুর মিলনে আপ্লুত। আমরাও শুভেচ্ছা জানাই দূর থেকে। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। গোবরডাঙ্গা থেকে লিখছেন সপ্তর্ষি দত্ত। ছোটবেলায় পড়াশোনা আর বড় হয়ে ওঠা আবাসিক বিদ্যালয়ে। ছাত্রাবাসে আমরা ছাত্ররা যারা থাকতাম, আমাদের একটা মিথ্যা বৃক্ষ ছিল, আর তার অঙ্গ প্রত্যঙ্গ মানে শাখা প্রশাখা ডাল পাতা বলতেছিলাম আমরা ছাত্রাবাসের ছাত্ররা। অবশ্য ছাত্রাবাসের সকলের একান্ত সহযোগিতায় বৃদ্ধি পেত এই মিথ্যা বৃক্ষ। আমি তখন 7ম শ্রেণীর ছাত্র। আমার কাছে শুধু নয়, সমস্ত ছাত্রদের কাছেই সংস্কৃত ছিল একটু গোলমেলে বিষয়। অন্য বিষয় সারা বছর পড়া হলেও একই পরীক্ষার আগের দিন রাতে পড়ে উতরতাম কোনো রকমে। আর মজার বিষয় ছিল, অন্য বিষয় কম পেলে যত না পিঠের কালোভদ্রের তাল পড়ত, তার থেকে এটাতে একটু বেশিই পড়ত। সেই ভাদ্রের তালের ভয়ে বেশ ভয় ভয়ে থাকতাম আমরা। 7ম শ্রেণীর প্রথম অভিক্ষার সংস্কৃত পরীক্ষা দিয়ে বেরোনোর পর সবার মুখ দেখে বোঝা গিয়েছিল কারোরই সেবার ভালো হয়নি। আর সবার অজান্তেই ঠিক হলো আজ মিথ্যা বৃক্ষকে বৃদ্ধি করতে হবে। আর সেই মতো প্রস্তুতি শুরু। কি বলা হবে মহারাজকে। সাময়িক রেহাই পাওয়ার জন্য ফোন দিয়ে আঁটা হলো আমরা পিছনের রাস্তা দিয়ে ছাত্রাবাসে ফিরব। পরিকল্পনা মাফিক চলছিল সব, কিন্তু হঠাৎ বিপদ দেখা দিল। প্রধান শিক্ষক স্বয়ং ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। কি আর করা যাবে, যারা একটু পড়াশোনায় ভালো তাদেরকে সামনে এগিয়ে দিলাম, আমরা থাকলাম পিছনে। জিজ্ঞাসা করার আগেই নির্ভয়ে সুস্পষ্টভাবে ঘোষিত হলো, খুব ভালো হয়েছে পরীক্ষা। মিথ্যা বৃক্ষ বটবৃক্ষের আকার ধারণ করল।
আমরা যারা পিছনে ছিলাম তারা প্রথমে গলা মেলালেও করুণ সুরে ইতিগজর মতো বলতে লাগলাম, প্রশ্নটাকে প্রথমে লিখেছি, তারপর সেটাকে মানচিত্রের মতো করে ডিজাইন করে অর্ধেক পৃষ্ঠা, আর তারপর একটা দুটো হেডিং দিয়ে সেখানে খোপ কেটে কেটে অর্ধেক পৃষ্ঠা, বাকি খাতা সাদা। সেই সময় সেই দিনের মতো সাময়িক বাঁচলেও রেজাল্ট বেরোনোর পর ঠিক কি হয়েছিল আমাদের তার বলার অপেক্ষা রাখে না। সপ্তর্ষি দত্ত, গোবরডাঙ্গা। ছোটবেলায় পরীক্ষার ভয়, পরীক্ষার রেজাল্ট সবটা নিয়েই এমন টুকটাক মিথ্যে কথা, ভয় সবটা মিশিয়ে নস্টালজিয়া আমাদের অনেকেরই আছে, কি বলেন?